ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তো আজকে আমরা অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো পরমাণুর গঠন, আরেকটি হলো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণুর গঠনে পরমাণুর গঠন সংক্রান্ত বিভিন্ন মডেল বা বিভিন্ন ধরনের চিন্তা চেতনার কথা প্রকাশ পেয়েছে এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে মূলত আমরা নিউক্লিয়ার যে কণিকাগুলো থাকে সেগুলোর উপর ভিত্তি করে এক একটি পরমাণু কী ধরনের আচরণ করে বা কী ধরনের তাদের বৈশিষ্ট্য প্রদর্শিত হয় সেই সব বিষয় নিয়ে আলোচিত হয়েছে। তো আজকে আমরা কথা বলবো পরমাণুর গঠন নিয়ে। বিংশ শতাব্দীর দিকে অর্থাৎ 1900 সালের শুরুর দিকেই মোটামুটি পদার্থবিজ্ঞানের সমস্ত বিজ্ঞানীরা ধারণা করে ফেলেছে যে বিভিন্ন পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুকে যদি ভাঙা যায় তাহলে পরমাণুর বিশেষত্ব নষ্ট হয়ে যায় এবং পরমাণুর মধ্যে কিছু মৌলিক কণিকা পাওয়া যায় এবং সাধারণত সেগুলো আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন এই কণিকাগুলো পরমাণুর অভ্যন্তরে কিভাবে আছে সেই সংক্রান্ত বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা বিভিন্ন মডেল উপস্থাপন করেছেন। এই মডেল দ্বারা পরমাণুর গঠন সংক্রান্ত সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই সকল কোনোটি মডেলই সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ না যে একটি পরমাণুর যাবতীয় ধর্মাবলীগুলো প্রকাশ পায়, আর যারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত পরমাণুর বিভিন্ন মডেল আসছে এবং এগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো আমাদের এই লেভেলে পরমাণুর গঠন সংক্রান্ত 3টি মডেল বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই 3টি মডেলই যে শেষ তা কিন্তু না, এছাড়াও আরও বেশ কিছু মডেল আছে। তো এই মডেলগুলোর আগে আরেকটু কথা বলে নেই। সেটা আমাদের মনে রাখতে হবে যে এই 1900 সালের দিকেই আমরা সবাই জেনে গেছি যে পরমাণু কিছু কণিকার সমন্বয়ে গঠিত। এই কণিকাগুলো কিভাবে আছে সে সম্পর্কে তারা সুস্পষ্ট কিছুটা ধারণা লাভ করে। বিশেষ করে পরমাণু নিরপেক্ষ অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ, একে সমসংখ্যক পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান বিদ্যমান। এই ঋণাত্মক আধান বা ধনাত্মক আধানগুলো কিভাবে পরমাণুর মধ্যে আছে বা এদের ভর কেমন বা এদের আকার কেমন বা এরা কী কী বৈশিষ্ট্য প্রদর্শন করে এইগুলো ব্যাখ্যা করার জন্যই মূলত এই মডেলটিগুলো এসেছে। তো শুরুর দিকে সর্বপ্রথম পরমাণুর গঠন সংক্রান্ত একটি মডেল প্রস্তাবনা করেন বিজ্ঞানী জে থমসন। সেই মডেলটিকে বলা হয় থমসন মডেল অথবা তরমুজ মডেল অথবা কিসমিস পুডিং মডেল। তাহলে 1 নম্বরটা আমরা লিখি থমসন মডেল। এই মডেলটি খুব বেশি পরমাণুর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারে না বিধায় বিজ্ঞানী রাদারফোর্ড তার কিছুদিন পরই আরেকটি মডেল উপস্থাপন করেন, যেটাকে আমরা রাদারফোর্ড মডেল বা সৌর মডেল বলে থাকি। তিন নম্বরটা হলো এই মডেলেও কিছু ব্যর্থতা আছে যেগুলো সংশোধিত করে নিলস বোর আরেকটি মডেল উপস্থাপন করেন, যেটাকে বোর মডেল বলা হয়। এবং এছাড়াও আরও বেশ কিছু মডেল আছে, কালেকটিভ মডেল, লিকুইড ড্রপ মডেল, অপটিক্যাল মডেল, শেল মডেল। এগুলো সাধারণত পদার্থবিজ্ঞানের উচ্চতর লেভেলে আলোচনা করা হয়। তো আমরা কথা বলবো এই 3টি মডেল নিয়ে। তো শুরুতেই আসি
থমসন মডেল। বিজ্ঞানী জে জে থমসন 1898 সালে এই মডেলটি প্রস্তাবনা করেন। উনি বলেন, পরমাণু একটি বৃত্তাকার অবস্থা হিসেবে যদি বিবেচনা করা হয়, তো এর মধ্যে অবস্থিত বিভিন্ন ধনাত্মক আধানের মাঝে মধ্যে ঋণাত্মক আধানগুলো বিদ্যমান। অর্থাৎ পরমাণুর সমস্ত অংশেই ধনাত্মক অংশের অবস্থান এবং মাঝে মাঝে ইলেকট্রন তথা ঋণাত্মক আধানের উপস্থিতি। উনি এটাকে কিসমিস পুডিং হিসেবে আখ্যায়িত করেছেন, যে যদি আমরা একটি পুডিং তৈরি করি, সেই পুডিংয়ের বিভিন্ন জায়গাতে যদি আমরা কিসমিস স্থাপন করি, তাহলে যেরকম অবস্থা দৃষ্টি হবে, তো ঠিক এই পরমাণুর গঠনগুলো হলো এরকম, যেটাকে আমরা দেশীয়ভাবে তরমুজ মডেল বলি। যেমন একটি তরমুজকে যদি কাটা হয়, তো তরমুজের সমস্ত লাল অংশে রসালো অংশ দ্বারা আবৃত থাকে। এই রসালো অংশকে ধনাত্মক অংশ হিসেবে বিবেচিত করা হয়েছে, এবং রসালো অংশের মধ্যে যে তরমুজের বীজগুলো অবস্থান করে, ওই সকল বীজগুলোকে ঋণাত্মক আধান তথা ইলেকট্রন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এই জে জে থমসন দ্বারা প্রস্তাবিত মডেল, যেটাকে আমরা থমসন মডেল বলি, কিসমিস পুডিং মডেল বলি বা তরমুজ মডেল বলি, এই মডেলটি দ্বারা পরমাণুর খুব বেশি বৈশিষ্ট্য বর্ণনা করা যায় না। তবে এটুকু স্বীকার করে নিতেই হবে যে পরমাণুর গঠন সংক্রান্ত একেবারেই প্রাথমিক ধারণা বিজ্ঞানী জে জে থমসন প্রদান করেন। আর যার জন্যই 1899 সালে ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে জে জে থমসনকে আখ্যায়িত করা হয়। তো এই মডেলটি খুব বেশি গ্রহণযোগ্যতা না পেলেও তার কিছুদিন পর বিজ্ঞানী রাদারফোর্ড আরেকটি মডেল উপস্থাপন করেন। এই মডেলটি উপস্থাপন করার আগে উনি 1909 সালে ওনার দুইজন ঘনিষ্ঠ সহযোগী গাইগার ও মার্সেডেন, এই দুজন বিজ্ঞানীর সহায়তায় উনি একটি পরীক্ষা সম্পাদন করেন, যে পরীক্ষাকে বলা হয় আলফা কণা পরীক্ষা বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি, আসলে আলফা কণা কি, আমরা পরবর্তীতে অবশ্যই আরো ভালোভাবে জানতে পারবো যে আলফা কণা কি। আলফা কণাকে আমরা এভাবে লিখে থাকি, এটি মূলত একটি ধনাত্মক আধানযুক্ত কণিকা, যেটাকে আমরা সাধারণত হিলিয়াম 24 নিউক্লিয়ার দ্বারা বোঝানো হয়। অর্থাৎ এটি একটি ধনাত্মক রশ্মি। এই ধনাত্মক রশ্মি তথা আলফা কণা দিয়ে উনি একটি পরীক্ষা করেন। সাধারণত এই সকল কণাগুলো তেজস্ক্রিয় বিকিরণ বা তেজস্ক্রিয়তার মাধ্যমে সৃষ্টি করা হয়, আবার অনেক সময় কৃত্রিমভাবেও সৃষ্টি করা যায়। তো এই পরীক্ষাতে উনি একটি পাতলা স্বর্ণপাত ব্যবহার করেন, এবং এই পাতলা স্বর্ণপাতের সামনে উনি একটি বাটিতে বা পাত্রতে তেজস্ক্রিয় পদার্থ তথা আলফা কণা রাখলেন। এই পাতের বাইরে চক্রাকারে ঘূর্ণায়মান জিঙ্ক সালফাইডের একটি পর্দা উনি রাখলেন, এবং এই পর্দার কাজ হলো আলফা কণা যখন এই পর্দার উপর গিয়ে পড়ে, তখন আলোক উজ্জ্বল বা আলোর উপস্থিতি দেখা যায়। তো উনি এই পরীক্ষাতে কয়েকটি বিষয় পর্যবেক্ষণ করলেন। দেখলেন যে বেশিরভাগ কণা এই স্বর্ণপাতকে ভেদ করে চলে যাচ্ছে, অর্থাৎ 99% আলোকরশ্মি এই স্বর্ণপাত ভেদ করে চলে যায়।
এবং জিঙ্ক সাইড পর্দার উপর গিয়ে আলোর উপস্থিতি সৃষ্টি করে এবং 1% আলো কিছুটা বিচ্যুতি হয়ে পর্দার উপর গিয়ে পৌঁছায় এবং 20,000 আলোক রশ্মির মধ্যে একটি কণিকা হুবহু পিছনের দিকে ফেরত আসেন। এই সকল ঘটনাগুলো পর্যবেক্ষণ করে উনি কিছু সিদ্ধান্ত গৃহীত করেন। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে প্রথম সিদ্ধান্ত হিসেবে উনি গ্রহণ করেন যে একটি পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এবং এই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রনের উপস্থিতি থাকতেও পারে এবং এরপর উনি সিদ্ধান্ত গৃহীত করেন যেহেতু 20,000 রশ্মির মধ্যে একটি আলোক রশ্মি হুবহু পিছনের দিকে ফেরত আসছে, তাহলে অবশ্যই পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত কোনো কণিকা বা কোনো বস্তুর উপস্থিতি আছে, যার কারণে ধনাত্মক রশ্মি এই ধনাত্মক রশ্মি বা ধনাত্মক বস্তুর সাথে বিকর্ষিত হয়ে আবার তার পূর্বের জায়গায় ফেরত আসে। অথবা এই পরমাণুর সমস্ত ভর এই ক্ষুদ্র জায়গার মধ্যে পরিবেষ্টিত আছে, যার কারণে এই আলফা কণাটি এটাকে অতিক্রম করে চলে যেতে পারছে না। এবং 3 নম্বর উনি সিদ্ধান্ত গৃহীত করেন যে পরমাণুর সমস্ত ভর এই ক্ষুদ্র জায়গাতে কেন্দ্রীভূত এবং এর আয়তন টোটাল পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। অর্থাৎ আমরা যদি পরমাণুর ব্যাসকে যদি 10⁻⁻10 অর্থাৎ 1 অ্যাংস্ট্রম হিসেবে বিবেচনা করি, তাহলে এই ক্ষুদ্র জায়গাটির আকার হবে 10⁻⁻15 তথা 1 ফার্মি-মিটারের কাছাকাছি এবং ইলেকট্রনগুলোর ভর খুবই নগণ্য। এই সকল কিছু ঘটনা পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত নিয়ে উনি 1911 সালে একটি মডেল উপস্থাপন করেন, যে মডেলকে আমরা রাদারফোর্ড মডেল বা সৌর মডেল হিসেবে আখ্যায়িত করি। সৌর মডেল কেন বলি? আমরা যে থমসনের মডেলকে পুডিং মডেল বা তরমুজ মডেল বলার কারণ হলো যেহেতু ওই সকল বস্তুসমূহের সাথে তুলনা করা হয়েছিল, বিধায় আমরা সেই সকল মডেলকে নাম দিয়ে রাখি। ঠিক রাদারফোর্ড এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন। অর্থাৎ আমরা জানি সৌরজগতের কেন্দ্র হলো সূর্য, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ একটি নির্দিষ্ট রীতিতে পর্যায়ক্রমিকভাবে ঘূর্ণায়মানরত অবস্থায় আছে। তো উনিও ধারণা করেন যে পরমাণুর কেন্দ্রস্থলকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চতুর্পাশে ঘোরে, বিধায় এটি অনেকটাই সৌরজগতের মতো, আর যার কারণেই উনি এইটিকে সৌর মডেল হিসেবে আখ্যায়িত করলেন। তো এই মডেলের 3টি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাম্বার 1, উনি এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা যে সকল সিদ্ধান্ত নিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে উনি এই প্রস্তাবগুলো দেন, যেটিকে আমরা পরমাণু মডেলের স্বীকার্য হিসেবে আখ্যায়িত করে থাকি। উনি প্রথম স্বীকার্য হিসেবে উল্লেখ করলেন যে পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জভূত থাকে। এই কেন্দ্রে পুঞ্জভূত অংশটির নাম হলো
নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভর প্রায় পরমাণুর ভরের সমান, এবং এর বাইরে যেগুলো ইলেকট্রনগুলো আছে তাদের ভর খুবই সামান্য, এবং এই নিউক্লিয়াসের আকারও খুব ক্ষুদ্র, এবং এই নিউক্লিয়াসটা ধনাত্মক আধান বিশিষ্ট। তার মানে অবশ্যই প্রথমেই আমাদের এই মডেল দ্বারা উনি নিউক্লিয়াস সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিলেন, নিউক্লিয়াসের আকার, নিউক্লিয়াসের ভর এবং নিউক্লিয়াসের প্রকৃতি কেমন হবে। এরপরে সে উনি 2 নম্বর স্বীকার্যে উপস্থাপন করলেন যে পরমাণুর নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক আধান বিশিষ্ট এবং সমস্ত পরমাণু তড়িৎ নিরপেক্ষ, তাহলে এই নিউক্লিয়াসের চতুর্পাশে ইলেকট্রন বিদ্যমান। ইলেকট্রনের মোট আয়ন এবং নিউক্লিয়াসের মোট আয়নের পরিমাণ সমান, যার জন্য এটি তড়িৎ নিরপেক্ষতা প্রদর্শন করে। এবং 3 নম্বরে এসে উনি বললেন যে সৌরজগৎকে যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘূর্ণায়মানরত অবস্থায় আছে, ঠিক একটি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চতুর্পাশের ইলেকট্রন ঘূর্ণায়মানরত অবস্থায় আছে, এবং সৌরজগতের বিভিন্ন গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ বল বিদ্যমান, এবং পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তথা কুলম্ব বল বিদ্যমান। আমি আগেও বলেছি, যেহেতু এটাকে সৌর মডেলের সাথে তুলনা করা হলো তথা সৌরজগতের সাথে তুলনা করা হলো, বিধায় এর নাম সৌর মডেল হিসেবে আখ্যায়িত করা হলো। এবং এই মডেলের সফলতা হলো কি, যে পরমাণু নিউক্লিয়াস সংক্রান্ত সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। নিউক্লিয়াসের আকার কেমন হবে, নিউক্লিয়াসের ভর কেমন হবে, নিউক্লিয়াসের প্রকৃতি কেমন হবে, আর যার জন্য বিজ্ঞানী রাদারফোর্ডকে নিউক্লিয়াসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তবে এই মডেলও খুব বেশি দূর আগাতে পারেনি, কেননা এই মডেল প্রকাশিত হওয়ার পর বিজ্ঞানীদের মধ্যে কিছু বিতর্কের সৃষ্টি হলো, এবং সেই বিতর্কের কারণে এই মডেলটিও একটি পর্যায়ে এসে থেমে যায়। তো এই বিতর্কগুলোকে আমরা নিউক্লিয়ার রাদারফোর্ড মডেল তথা সৌর মডেলের সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করে থাকি। তো সীমাবদ্ধতা কি কি? নাম্বার 1 সীমাবদ্ধতা হলো, বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমেই এটিকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, এবং উনি বলেছেন যে বিভিন্ন গ্রহ উপগ্রহর মধ্যে যে ধরনের বল বিদ্যমান, ঠিক পরমাণু নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর প্রায় একই ধরনের বল বিদ্যমান। কিন্তু বাস্তবিক পক্ষে যেহেতু গ্রহ উপগ্রহ তথা সৌরজগতের বিভিন্ন উপাদানের মধ্যে মহাকর্ষ বল বিদ্যমান, আর এই পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে বল বিদ্যমান তাকে কুলম্ব বল তথা স্থির বৈদ্যুতিক বল হিসেবে আখ্যায়িত করা হয়। আর যেহেতু দুটি বলই ভিন্ন প্রকৃতির, এবং আমরা মৌলিক বলের প্রকারভেদ থেকে জানি মহাকর্ষ বল একটি স্বতন্ত্র মৌলিক বল, তো এই বলের সাথে স্থির বৈদ্যুতিক বলের কোনো তুলনা হতে পারে না, যার কারণে এটি একটি রাদারফোর্ড মডেলের ব্যর্থতা। এবং 2 নম্বর ব্যর্থতা হলো আরও খুব গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় কিছু সূত্র প্রকাশিত হয়েছে, এবং যেটা সর্বজন স্বীকৃত। সেখানে বলা হয়েছে একটি ধনাত্মক তথা আধানযুক্ত যদি কোনো কণিকা তথা ঋণাত্মক, আমরা ধনাত্মক ঋণাত্মক এক কথায় আধানযুক্ত কণিকা যদি কোনো
কেন্দ্রকে এর চতুর্পাশে বৃত্তাকার পথে ঘূর্ণায়মানরত অবস্থায় থাকে, তাহলে একটা সময় এই আধান বিকৃত করতে করতে কেন্দ্রে এসে পতিত হবে। অর্থাৎ এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধনাত্মক আধান হিসেবে আখ্যায়িত করি, এর চতুর্পাশে ইলেকট্রন যদি এরকম ঘোরে, তাহলে ঘুরতে 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 একটি সময় পথ স্বল্প হতে হতে সে নিউক্লিয়াসে এসে পতিত হবে। অর্থাৎ একটা সময় এই ইলেকট্রনের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, তথা নিউক্লিয়াসের তথা পরমাণুর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। তো তাহলে এই মডেলটি গৃহীত হতে পারে না। এরই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর একটি মডেল প্রস্তাবনা করেন, যেটাকে আমরা বোর মডেল বা কোয়ান্টাম মডেল হিসেবে আখ্যায়িত করে থাকি। এটিকে কোয়ান্টাম মডেল বলার কারণ, যেহেতু আগের দুই মডেলে যেরকম ভাবে একটির সাথে তুলনা করা হয়েছে, এখানে নিলস বোর এই মডেলটি ব্যাখ্যা করার জন্য প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সহায়তা নিয়েছেন, আর যার কারণে এটিকে আমরা কোয়ান্টাম মডেলও বলে থাকি। অর্থাৎ নিলস বোর 1913 সালে পরমাণুর গঠন সংক্রান্ত যে মডেলটি প্রকাশ ঘটান, সেটাকে আমরা বোর মডেল অথবা কোয়ান্টাম মডেল বলে থাকি। এই বোর মডেলের টোটাল স্বীকার্য তিনটি। এক নম্বর স্বীকার্যে আসি। এক নম্বর স্বীকার্যে উনি শক্তি স্তর সম্পর্কে ধারণা প্রদান করেছেন, অর্থাৎ শক্তি স্তর সংক্রান্ত শক্তি স্তর সংক্রান্ত উনি বলেন, পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের চতুর্পাশে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। এই সকল কক্ষপথে অবস্থানকালে শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। এই সকল স্থায়ী বা নির্দিষ্ট শক্তি স্তরগুলোকে আমরা প্রধান শক্তি স্তর হিসেবে আখ্যায়িত করি, এবং এই সকল শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। n = 1, 2, 3 হতে পারে, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর। অর্থাৎ রাদারফোর্ড মডেলের কিছুটা সংশোধিত রূপ, অর্থাৎ ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের বাইরে সুনির্দিষ্ট কক্ষপথে অবস্থান করবে, এবং অবস্থানকালে শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। যেই সকল শক্তি স্তরগুলোকে আমরা প্রধান শক্তি স্তর হিসেবে আখ্যায়িত করি। 2 নম্বরে হলো কৌণিক ভরবেগ। প্রধান শক্তি স্তরে অবস্থানকালে এই সকল ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চতুর্পাশে ঘুরবে, আমরা এর আগে থেকেই জানি যে যখনই কোনো একটি বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তখন ভর এবং তার বেগ গুণ করে ভরবেগের সৃষ্টি হয়। ঠিক বৃত্তাকার পথে ঘূর্ণায়মানরত অবস্থায় থাকলে তার কৌণিক ভরবেগের সৃষ্টি হয়। তো এই ইলেকট্রনগুলো এই সকল শক্তি স্তরে অবস্থানকালে ঘূর্ণায়মানরত থাকাকালীন যে কৌণিক ভরবেগের সৃষ্টি হয়, সেটি L = n গুণন h/2π, অর্থাৎ n হলো প্রধান শক্তি স্তর, h হলো প্লাঙ্কের ধ্রুবক, এবং পাইও হলো ধ্রুবক। তাহলে আবারও বলি, কৌণিক ভরবেগের মান হবে n গুণন h/2π। n প্রধান শক্তি স্তর, h হলো প্লাঙ্কের ধ্রুবক, যার একটি সুনির্দিষ্ট মান আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব, যেটা এখনো মনে রাখছি 6.63 × 10⁻34 J/s/kg। এবার আসি 3 নম্বর
স্বীকার্য। 3 নম্বর স্বীকার্যকে বলা হয় কম্পাঙ্ক সংক্রান্ত তথা বিকিরণ সংক্রান্ত স্বীকার্য। আমরা জানি যে ইলেকট্রনগুলো এই সকল নির্দিষ্ট কক্ষপথে অবস্থান কালে তারা শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ইলেকট্রনগুলো একটি শক্তি স্তর থেকে অন্য একটি শক্তি স্তরে এরা লাফ দিয়ে চলে যায়, অর্থাৎ কখনো শক্তির শোষণ ঘটে, কখনো শক্তির বিকিরণ ঘটে। অর্থাৎ ইলেকট্রন সমূহ তাদের কক্ষপথগুলো পরিবর্তন করে অন্য কক্ষপথে গেলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। এই বিকিরিত শক্তি বা শোষিত শক্তিকে আমরা ফোটন দ্বারাও প্রকাশ করতে পারি, এবং এই ফোটনের মান তথা বিকিরিত বা শোষিত শক্তির মান হবে দুটি কক্ষপথের শক্তির ব্যবধানের সমান। আমরা ধরে নিলাম একটি কক্ষপথের শক্তির মান E1, আরেকটি কক্ষপথের শক্তির মান E2। এই স্বীকার্য অনুযায়ী বলা হচ্ছে যে শক্তি বিকিরিত বা শোষিত হবে সেটির মান H mu is equal to E1 difference E2, অর্থাৎ শক্তি শোষিত বা বিকিরিত হলে আমাদের বিয়োগফল আগে বা পরে যাবে। এইটি হলো ফোটন বা বিকিরিত শোষিত শক্তির মান, যেটা H হলো আমরা আগেই বলেছি প্লাঙ্কের ধ্রুবক, নিউ অথবা অনেক বইতে F ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা কম্পাঙ্ক বলে থাকি। তাহলে এইটার মান হবে দুটি শক্তি স্তরের পার্থক্যের সমান। এই তিনটি স্বীকার্য দিয়ে আমাদের পরমাণুর গঠন সংক্রান্ত প্রাথমিক সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এমনকি আমরা জানি যে পরমাণু থেকে ইলেকট্রন যখন একটি কক্ষপথ থেকে অন্য একটি কক্ষপথে যায় তখন বর্ণালীর সৃষ্টি হয়, এবং এই বর্ণালীর দ্বারা বিভিন্ন আমরা সিরিজের অস্তিত্ব পাই, যেটাকে লাইনম্যান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, প্যাসেন সিরিজ ব্যাখ্যায়িত করা হয়। এইগুলোরও সুস্পষ্ট ব্যাখ্যা এই মডেল দ্বারা ব্যাখ্যায়িত করা যায়। অর্থাৎ রাদারফোর্ড মডেলের যে ব্যর্থতাটুকু ছিল নিলস বোর এসে তা মোটামুটিভাবে দূরীভূত করেন। আমাদের এই লেভেল পর্যন্ত এই মডেল সংক্রান্ত পড়াশোনা দিয়ে সমাপ্তি টানা হয়েছে। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই মডেলই পরমাণুর শেষ মডেল না, এগুলো প্রাথমিক ধারণা বিল্ড আপ করার জন্য দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আরও অনেক মডেল আছে যেগুলো আমাদের এই লেভেলের পাঠ্যক্রম না। এবং এই নিলস বোরের মডেল দ্বারা আমরা যদি হাইড্রোজেন পরমাণু তথা সবচেয়ে ক্ষুদ্র পরমাণু বিবেচনা করি, তাহলে এর কক্ষপথের শক্তির মান কত, এর ব্যাসার্ধের মান কত, এটি নির্ণয় করা যায়। আমরা পরবর্তী ক্লাসে এটি নির্ণয় করব। আজকে এটুকুই থাক। আমি আশা করব ঈদের সময়েও তোমরা নিরাপদে বাসায় অবস্থান করেছ এবং যথাসম্ভব আমাদের পাঠ্যক্রমগুলো পড়ার চেষ্টা করেছ। তারপরও সবশেষে তোমাদেরকে বলি, নিজে সচেতন হও, পরিবারের সবাইকে সচেতন করো, কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন যেমন বাড়ছে, মৃত্যুর হারও দিন দিন বাড়ছে। তো আমরা যেন সবাই নিরাপদে পরিবার নিয়ে থাকতে পারি সেই কামনা করি। তোমরাও ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও যেন ভালো থাকি। সবাই এই দুর্যোগকালীন পিরিয়ড যদি অতিক্রান্ত হয়ে যায়, আবার আমাদের ক্লাসরুমে দেখা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, অনলাইন ক্লাসে হয়তো বা তোমাদের সব ধরনের সমস্যাটা আমরা সমাধান করে দিতে পারছি না, যেহেতু তোমাদের কোথায় কি প্রবলেম সেগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে পারছি না। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো ফলো করবা এবং যে যে সমস্যাগুলো আছে তোমরা নোট করে রাখবা। অবশ্যই যখন আমরা পরবর্তীতে ক্লাসে সাক্ষাৎ হব তখন তোমরা এই সমস্যাগুলো তুলে ধরবা। আমরা চেষ্টা করব
এগুলো সমাধান করার জন্য। তো আজ এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।